আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, জীবকোষ ও টিস্যু অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। গত ক্লাসে আমরা শুধুমাত্র কোষের সংজ্ঞা নিয়ে একটু কথা বলেছিলাম, তো আজকে আমরা কোষের ডেফিনিশন নিয়ে কথা বলবো। আসলে কোষগুলোকে তাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। এই আদি কোষের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের প্রাককেন্দ্রিক কোষ। এবং এরপরে আরেকটা কোষ আছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা সুকেন্দ্রিক কোষ, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রকৃত কোষ। আদি কোষের তিনটে নাম, একটা হচ্ছে আদি কোষ, প্রোক্যারিওটিক সেল এবং হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। আর প্রকৃত কোষেরও তিনটে নাম, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তো আমরা এখানে এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছি? এটা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই কোষগুলোকে ভাগ করা হয়। তো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আমাদের বইয়ের ভিতরে আদি কোষের কোনো চিত্র দেওয়া নেই, আমি বইয়ের যে চিত্রটা আছে এটাকে এখানে নিয়ে এসেছি অলরেডি। তো এখন এই দুইটা কোষ নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাহলে আমাদের আদি কোষের চিত্রটা আমাদেরকে একটু অঙ্কন করে নিতে হবে। তো আদি কোষটাকে আমি একটু অঙ্কন করার ট্রাই করি। তো প্রথমেই মূলত আমরা আদি কোষটাকে একটু অঙ্কন করব। এটা হচ্ছে দেখতে এরকম হবে। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আদি কোষের কিন্তু হচ্ছে আমাদের কোষীয় সব ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে না। এই জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের মানে অ্যাসিড বা কোষের যে সম্পূর্ণ অঙ্গাণুগুলি আছে এগুলা কিন্তু এই জায়গায় উপস্থিত থাকে না। যেমন এটা হচ্ছে আমাদের একটা আদি কোষ, আর বইয়ে যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রকৃত কোষ। তো আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে প্রথম যে পার্থক্যটা থাকে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রকৃত কোষটার মধ্যে কোষীয় সব ধরনের অঙ্গাণু উপস্থিত আছে, কিন্তু আদি কোষের মধ্যে সব ধরনের অঙ্গাণু উপস্থিত নেই। এখন আমাদের এখান থেকে স্যার প্রশ্ন কিভাবে হতে পারে, ভাইয়া প্রশ্ন কিভাবে হতে পারে সেটা যদি আমি বলি, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা পাচ্ছি দুই কোষ থেকে, প্রথম এক নাম্বার একটা প্রশ্ন আসতে পারে ক নাম্বারে, যে আদি কোষ কাকে বলে। তাহলে আমরা বলবো যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেটাকে আদি কোষ বলে। আর যদি বলো যে ভাইয়া প্রকৃত কোষ কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে প্রকৃত কোষ বলে। এখন এই দুইটা কোষের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। খ নাম্বারের জন্য আমাদের প্রশ্ন হতে পারে যে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। তাহলে আমাদেরকে যদি বলে আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা যদি একটু দুইটা চিত্রের মধ্যে তাকাই তাহলে অসংখ্য পার্থক্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ভাইয়া দেখেন যে আদি কোষের মধ্যে আমাদের কিন্তু কোষীয় সব ধরনের অঙ্গাণু উপস্থিত নেই। তার মানে প্রকৃত কোষের মধ্যে সব ধরনের কোষীয় অঙ্গাণু উপস্থিত আছে। এই যে এই কোষটা, এটা কিন্তু একটা প্রকৃত কোষ। তাহলে এই প্রকৃত কোষের মধ্যে আর কি কি জিনিস থাকে ভাইয়া? যেমন এক নম্বরে দেখো, এই প্রকৃত কোষের মধ্যে কিন্তু আমাদের যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে এই অংশটা, এইটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। তার মানে প্রকৃত কোষের মধ্যে একটা কোষ প্রাচীর রয়েছে, কিন্তু আদি কোষের মধ্যে ভাইয়া কোষ প্রাচীর নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনো ধরনের কোষ প্রাচীর নেই। সেকেন্ডলি যে বিষয়টা ভাইয়া, যে আদি কোষের মধ্যে কিন্তু আমাদের প্লাজমোডেজমাটা নেই, কিন্তু আমাদের প্রকৃত কোষের মধ্যে এই যে অংশটা যেটা উপরের দিকে বেরিয়ে গেছে ভাইয়া, এই অংশটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তার মানে আমাদের প্রকৃত কোষের মধ্যে প্লাজমোডেজমাটা আছে। সেকেন্ডলি যে বিষয়টা, থার্ডলি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রকৃত কোষের মধ্যে একটা বৃহত্তর ভাইয়া কোষ গহ্বর আছে। দেখেন তো কোষ গহ্বর আছে না? কিন্তু আদি কোষের মধ্যে এরকম কোষ গহ্বর নেই। অথবা আমরা বলতে পারি যে প্রকৃত কোষের মধ্যে ভাইয়া দেখেন তো এইটার নাম হচ্ছে ভাইয়া প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট যেটাকে বলে থাকি। প্রকৃত কোষের মধ্যে একটা ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু আদি কোষের মধ্যে এরকম ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে এরকম অসংখ্য পার্থক্য দেওয়া যায়। তো আমরা এখানে মূলত দুইটা পার্থক্য করব, দুইটা পার্থক্য দিলেই আমাদের 2 মার্ক হবে, এর বাইরে যাওয়ার দরকার নেই। দুইটা পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে না, আর প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। এর পরের বিষয়টা হচ্ছে যে আমাদের আদি কোষে কোষীয় সব ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে না, কিন্তু প্রকৃত কোষে কোষীয় সব ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। এই দুইটা পার্থক্য দিলেই দ্যাটস এনাফ। এখন ভাইয়া এটা গেল নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। এবার যদি আমরা বলি ভাই আর কিসের উপর ভাগ করা যায়, এবার উদ্ভিদ এবং প্রাণীর উপর ভিত্তি করে এই কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। যেমন এখানে দুইটা চিত্রই তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, আমরা এই দুইটা চিত্র নিয়ে একটু কথা বলবো। এই চিত্র দুইটার মধ্যে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমরা একটু দেখি। তো আমাদের উপরের যে চিত্রটা সেটা হচ্ছে ভাইয়া উদ্ভিদ কোষের চিত্র ছিল, আর নিচের যে চিত্রটা সেটা হচ্ছে আমাদের প্রাণী কোষের চিত্র ছিল। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। তো উদ্ভিদ কোষ কাকে বলে? উদ্ভিদ দেহের ভিতরে যে কোষটা থাকে ভাইয়া সেটাকেই বলা হয় কিন্তু উদ্ভিদ কোষ। আর প্রাণী দেহের ভিতরে যে কোষটা থাকে সেটাকে বলা হয় ভাইয়া প্রাণী কোষ। এখন যদি আমি বলি ভাইয়া যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি, তাহলে আমাদের প্রথমেই বলতে হবে ভাইয়া যে
উদ্ভিদ দেহে থাকে, আর প্রাণী কোষ হচ্ছে প্রাণী দেহে থাকে। আর এদের মধ্যে স্পেসিফিক্যালি অনেকগুলি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন 1 নম্বর বিষয়টা দেখেন তো ভাইয়া, যে উদ্ভিদ কোষের মধ্যে আমরা কিন্তু একটা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, একটা সুগঠিত কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। যেমন দেখেন এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা কোষ প্রাচীর। আচ্ছা দেখেন তো আমাদের প্রাণী কোষে কি এরকম কোষ প্রাচীর আছে? নাই। তার মানে উদ্ভিদ কোষে সুগঠিত কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে সুগঠিত কোষ প্রাচীর থাকে না। এখন যদি বলে ভাইয়া তাহলে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় ভাইয়া কোষ ঝিল্লি। এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এবং সেকেন্ডলি যে বিষয়টা ভাইয়া দেখেন তো, উদ্ভিদ কোষের মধ্যে এই যে এই অংশটা, এটার নাম কিন্তু হচ্ছে ভাইয়া প্লাজমোডেজমাটা। তার মানে উদ্ভিদ কোষের মধ্যে প্লাজমোডেজমাটা আছে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কি আছে? নাই। কিন্তু ভাইয়া এই যে উপরের দিকে আঙ্গুলের মতো আমাদের দেখানো একটা জিনিস আছে, এইটার নাম হচ্ছে মাইক্রোভিলাস। এই প্রাণী কোষের মধ্যে ভাইয়া মাইক্রোভিলাস থাকে, মাইক্রোভিলাস থাকে, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে মাইক্রোভিলাস থাকে না, সেখানে হচ্ছে প্লাজমোডেজমাটা ভাইয়া থাকে। তো ভাইয়া এরপরে থার্ডলি যে বিষয়টা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে রঞ্জক পদার্থ রাখার জন্য ক্লোরোপ্লাস্ট রয়েছে ভাইয়া। আমাদের এই প্রাণী কোষের মধ্যে কিন্তু ভাইয়া ক্লোরোপ্লাস্ট নেই। থার্ডলি যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, উদ্ভিদ কোষের মধ্যে ভাইয়া বৃহত্তর একটা কোষ গহ্বর আছে, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর থাকলেও সেটা অনেক ছোট, অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে কোষ গহ্বর। তার মানে আমরা যদি বলি যে ভাইয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে মূল পার্থক্যটা কি, তাহলে আমরা বলবো উদ্ভিদ কোষ হচ্ছে উদ্ভিদ দেহে থাকে, আর প্রাণী কোষ হচ্ছে প্রাণীর দেহে থাকে। আর উদ্ভিদ কোষে হচ্ছে বৃহত্তর কোষ গহ্বর থাকে, আর প্রাণী কোষে বৃহত্তর কোষ গহ্বর থাকে না। তারপরে সেকেন্ডলি যে বিষয়টা, উদ্ভিদ কোষের মধ্যে একটা সুগঠিত কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের মধ্যে সুগঠিত কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের মধ্যে প্লাজমোডেজমাটা আছে, কিন্তু প্রাণী কোষের মধ্যে প্লাজমোডেজমাটা নেই, মাইক্রোভিলাস আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে আর কি খ নম্বরের প্রশ্ন হতে পারে? খ নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই যে এই অংশটা, অর্থাৎ আমরা যেটাকে প্লাজমোডেজমাটা বলতেছি, এই প্লাজমোডেজমাটা নিয়ে কিন্তু খ নম্বরের প্রশ্ন হয়েছে অলরেডি বোর্ডের মধ্যে। তো আমাদের বলতে পারে যে ভাইয়া প্লাজমোডেজমাটা কি? এই প্লাজমোডেজমাটার বাংলা অর্থ হচ্ছে, এটার নাম হচ্ছে আণুবীক্ষণিক নালী। ভাইয়া তো আণুবীক্ষণিক নালী কি করে? আমরা জানি যে আমাদের অসংখ্য কোষ একটার সাথে আরেকটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে একটা টিস্যু তৈরি করে। যেমন এই কোষটার সাইডে কিন্তু আরেকটা কোষ আছে, এরকম এইরকম যদি বলি, এখানে কিন্তু আরেকটা কোষ আছে ভাইয়া। তো এখন এরকম এই পাশেও কিন্তু আরেকটা কোষ আছে। এই যে কোষ দুইটা আছে, এই দুইটা কোষের মধ্যে যেমন দেখেন এটা কোষ এবং এটা কোষ কিন্তু স্বতন্ত্র। আমরা কোষের সংজ্ঞায় পড়ছিলাম একটা আরেকটার সাথে মিলে না। তো যখন মিলে না, তখন কি হয়, এই কোষের মধ্যে যদি যখন খাদ্য, লবণ, পানি এগুলো যখন অতিরিক্ত হয়, আর এই কোষের মধ্যে যদি কম থাকে, তাহলে এই আণুবীক্ষণিক নালীর মাধ্যমে এই খাদ্যগুলাকে এক কোষ থেকে আরেক কোষে নিয়ে ট্রান্সপোর্ট করে কোষের ব্যালেন্স রক্ষা করে, অর্থাৎ সমতা রক্ষা করে। তাহলে প্লাজমোডেজমাটার মূল কাজটা হচ্ছে এক কোষ থেকে খাদ্য, লবণ, পানি এগুলাকে অন্য কোষে পরিবহন করা। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। এখন যদি ভাইয়া কোষকে আর কিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়? ভাইয়া কোষকে এবার জনন কাজের উপর ভিত্তি করে ভাগ করা যায়। জনন কাজের উপর ভিত্তি করে কোষকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে যদি বলি ভাইয়া দেহ কোষ, জনন কোষ কি, তাহলে দেহ গঠনে যে কোষটা অংশগ্রহণ করে সেটাকে বলা হয় হচ্ছে দেহ কোষ, আর জনন কোষে যে কোষটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে জনন কোষ। এখন এটা নিয়ে ভাইয়া বিস্তারিত একটা ক্লাস কিন্তু আমার অলরেডি আসবে সামনে, সামনে আসবে হয়তো বা এই ক্লাসটা। তো এখন যদি বলি দেহ কোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা বলবো দেহ কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে, আর ভাইয়া জনন কোষ হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করে। দেহ কোষের মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, আর জনন কোষের মধ্যে ভাইয়া n সংখ্যক ক্রোমোজোম থাকে। তো এই দুইটা হচ্ছে আমাদের পার্থক্যতা। এই হচ্ছে আমাদের কোষের ডেফিনেশন। আশা করি ক্লাসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।